কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রবিবার 1 জুন 2025। প্রচুর বৃষ্টি হচ্ছে। আশা করছি আপনাদের এলাকায় মোটামুটি বৃষ্টি কেমন আমি ঠিক জানি না, তবে সবাই একটু সবার খোঁজখবর রাখবেন এবং নিরাপদে থাকবেন। প্রথমে বলে রেখে আমাদের 47 BCS-এর একটা ব্যাচ চলমান আছে। আপনারা ভর্তি হতে পারবেন 70 মার্কসের জন্য। বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ইথিক্স এবং জিওগ্রাফি পুরো 70 মার্কস আপনার কাভার হয়ে যাবে। দেখেন, আজকে পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করি। ভারী বৃষ্টিপাত আরও 2 দিন থাকবে। বন্যার ঝুঁকিতে 4 জেলা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা জেলা বন্যার ঝুঁকিতে থাকবে বলে বন্যা সচেতন কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে। এখন দেখেন, বাজেট আসতেছে। গতকাল পত্রিকায় আসছে যে করমুক্ত আয়সীমা বাড়ার একটা সম্ভাবনা আছে, 3 লাখ টাকা বা 5 লাখ টাকা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এটা আবার সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে। এটা আসলে খুব প্রয়োজন ছিল, কারণ এই যে আবগারি শুল্কের যেই একটা ইস্যু গত কয়েকটা বাজেটে ঢুকিয়ে দিছে, এটা কিন্তু খুবই একটা রুড এবং নির্মম একটা কারণ হচ্ছে মানুষের মূল্যস্ফীতি বেশি। ছিটে ফোটা যা বাঁচে সেখান থেকে যখন আপনি ব্যাংকে 1 লাখ টাকা জমাবেন, আপনার 150 টাকা কেটে ফেলবে। ঠিক আছে, কিন্তু এই 150 টাকা কিন্তু আপনার আফটার ট্যাক্স ইনকাম। আপনি অলরেডি এটার পিছনে ইনকাম ট্যাক্স দিচ্ছেন, তারপরে আপনি সবই করছেন, তারপর টাকাটার থেকে আবার 150 টাকা কেটে নিচ্ছে। আবার আপনাকে যে ইন্টারেস্টে দেবে ব্যাংক, সেখান থেকে আবার 15% কেটে দিবে। যদি আপনার টিন না থাকে, আর টিন থাকলে 10% কেটে নেবে। বাংলাদেশে প্রচুর ট্যাক্স রেট হাই। গাজায় প্রতি 20 মিনিটে একজন শিশু হতাহত হচ্ছে। কারাবন্দী অধ্যাপক আনোয়ারা 4 বছর আগে অবসরে যান। উনি অবসরে যাওয়ার আগে দেখেন, হয়রানির অভিযোগের কিছু নেই। ওনাকে নিয়ে প্রচুর সাধারণ স্টুডেন্ট যারা অন্তত পিএসসিতে ভাইবা দিচ্ছে, তারা প্রচুর এলিগেশন তুলতেছে। আপনি শুধুমাত্র বয়স হয়েছে দেখে সব বদমাইশি মাফ করে দিতে পারবেন না, বরং ওনাকে যথেষ্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করা উচিত। কিন্তু ওনাকে ওনাকে বসায় ওনার ক্রাইমগুলো সম্পর্কে বলে দেওয়া উচিত। হ্যাঁ, উনি মানে আপনার পিএসসিতে ভাইপার পরে যে খুবই রেসিস্ট কমেন্ট করতো বা আজে বাজে কথা বলতো, মানুষের কেরিয়ার নষ্ট করে ফেলছে। সো এগুলোর আসলে ওনাকে বোঝা উচিত, অন্তত মরে যাওয়ার আগে, যে উনি কি খারাপ কাজটা করে আসছে যখন উনি ক্ষমতায় ছিল। ট্রলার ডুবি নোয়াখালীর হাতিয়ায় গতকাল দুপুরে মেঘনা নদীতে 39 জন যাত্রী নিয়ে একটা ট্রলার ডুবে গেছে এবং 1 জন মারা গেছে, 8 জন নিখোঁজ আছে। সবাই ভালো ভালো ফিরে আসুক। তৃতীয় পেজে দেখি এখানে তেমন কিছু নাই। আনু মোহাম্মদ স্যারের এটা দেখে আমার না খুব মজা লাগছে। আনু মোহাম্মদ স্যার খুবই ইন্টেলেকচুয়াল পার্সন, কিন্তু সাহস একটু কম আর কি। হ্যাঁ, যেমন যখন সলিমুল্লাহ স্যারের রাস্তা দাঁড়ানোর সাহস করছে, তখন আনু মোহাম্মদ স্যারের অত বেশি সাহস করতে পারে নাই। কিন্তু তারা ভালো লিখালেখি করে আর কি। মানে ওরা একটু আমার মনে হয় ভীতু বুদ্ধিজীবী টাইপের। হ্যাঁ, আহমদ সফা যেভাবে ওনাকে না, ওনাদের মতো টাইপকে মেনশন করছে। নারীর রোগের বোঝে 7 গুণ বেশি, এটা সব পাশে সেম। দেখবেন, নারীরা যখন বা বাসার মা বোনরা যখন সিক হয় বা একটু অসুস্থ হয়, তখন ওরা শেয়ার করে না বাসায়, এবং তারা অনেক বেশি রোগাক্রান্ত হওয়ার পরে গিয়ে শেয়ার করে যে আমি অসুস্থ, ডাক্তার দেখানো লাগবে। সেই ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় যে পুরুষরা খুব বেশি চিকিৎসা সেবা পাচ্ছে, নারীরা কম পাচ্ছে। আচ্ছা, ভারতের নকশালরা কেন বারবার ব্যর্থ হয়, এটা খুব মজার। আপনি যখন ধর ভারতের নকশালবাড়ি আন্দোলন নিয়ে প্রচুর বই আছে, আপনারা আশা করি পড়ছেন, আমিও পড়েছি অনেকগুলো। এটা আসলে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে আপনি যখন নকশাল আন্দোলনটা পড়বেন, তখন ভারতের অনেক কিছু বুঝতে পারবেন। আবার আপনি যখন সমরেশ মজুমদারের কিছু বই পড়বেন, যেমন ধরুন মা, গর্ভতারিণী মা, বা আদার্স, আপনার আপনার আরেকটা বই ছিল 8 কোটি 9 দরজা, আপনি দেখবেন এখানে কিছু নকশালবাড়ি আন্দোলনের একটা ছায়া পাবেন। এবং পরে দেখা যায় ওই প্রতিটা আন্দোলনই ফেলড হচ্ছে। সমরেশ মজুমদারের বইয়ের যে বিপ্লবটা শুরু করা হয়, সেটা কিন্তু আর সাকসেস পায় না। এটা একটু পড়ে দেখেন আপনারা আর কি। ঢাকা উত্তরে পশুর হাটের ইজারাদারই বিএনপি নেতা, আবার বিএনপি নেতার কবজায় কোরবানির পশুর হাট। আমার মনে হয় যে 5ই আগস্টের পরে যদি আমরা রাজনীতি বা সিস্টেম চেঞ্জ করতে না পারি, আমরা পারবো না। হ্যাঁ, এটাতে সবার একটা দায় আছে আর কি, এবং বিএনপির একটা দায় আছে। কমিটি নিয়ে ব্যস্ত বিএনপি, মাঠ গোছাচ্ছে জামাত। আচ্ছা, বায়ু দূষণ রোধে আইন আছে কিন্তু প্রয়োগ নাই। বায়ু দূষণে বাংলাদেশের আপনার যত অকাল মৃত্যু হয়, যত বেশি মানুষের, তার 50%-এর বেশি হয় বায়ু দূষণে। আর পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় বায়ু দূষণের কারণে। এই বায়ু দূষণকে নোট করে রাখবেন। অর্থনীতির সবচেয়ে বড় সংকট অনিশ্চয়তা, এটা স্বাভাবিক। ঠিক আছে, অনিশ্চয়তা আর রিস্ক, আনসার্টেনিটি আর রিস্কের কিন্তু একটা পার্থক্য আছে। রিস্ক ঝুঁকি, ব্যবসা ঝুঁকি নাই, কিন্তু আনসার্টেনিটি অনিশ্চয়তা। ব্যবসা অনিশ্চয়তা পছন্দ করে না। অর্থাৎ আপনি রিস্ককে মেজার করতে পারবেন, আনসার্টেনিটিকে মেজার করতে পারবেন না। রিস্ককে আপনি কমাইতে পারবেন, আনসার্টেনিটি কমানো যায় না। রিস্ক আপনার প্রিডিটারমাইন করা যায়, আনসার্টেনিটি প্রিডিটারমাইন করা যায় না। এই রিস্ক এবং আনসার্টেনিটির পার্থক্যটা আপনারা একটু বুঝে নেবেন আর কি। যাক, দেখেন, আমরা কি নব্য সাম্রাজ্যবাদী যুগে
গিয়ে পড়েছি, এটা খুব মজা লাগছে আমার। দেখেন, সাম্রাজ্যবাদ এবং নব্য সাম্রাজ্যবাদ এটা কি, এটা তো পরীক্ষায় আসে, খুবই কমন একটা কোশ্চেন। একটা হচ্ছে আপনি পুরো দেশ দল করে ফেলাবেন, আরেকটা হচ্ছে দেশটা কন্ট্রোল করে ওকে শোষণ করবেন। এখন মেইন ইস্যুটা হইতেছে যে এখানে যেটা বলার ট্রাই করছে যে এখন সম্পদ সাম্রাজ্যবাদের দিকে আগাচ্ছে। সম্পদ সাম্রাজ্যবাদের দিকে আগাচ্ছে মানে হচ্ছে কি, দেখেন যে আপনার উপনিষদের দিকে আগাচ্ছে, সেটা হচ্ছে খনিজ সম্পদ। আপনি একটা দেশকে সাপোর্ট করবেন, সে আপনাকে সাপোর্ট পেব্যাক করতে পারবেন না, আপনি তার খনিজ সম্পদটা নিয়ে নেবেন, ঠিক আছে। এখানে দেখেন কোন কোন উদাহরণ দিয়েছে। যেমন রাশিয়ার বেসরকারি হচ্ছে ভাগনার গ্রুপ এখনও বুর্কিনা ফাসো, মালি, সুদান, লিবিয়া এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে কাজ করছে। তাদের বিনিময়ে হচ্ছে সোনা, হীরা, মূল্যবান খনিজ সম্পদের অ্যাক্সেস। আচ্ছা, আপনি বুঝলাম রাশিয়াকে দিয়ে উদাহরণ দেবেন। আচ্ছা, ইউএসএ কী কাজটা করছে ইউক্রেনের সাথে বলেন তো? মানে লিটারেলি হচ্ছে আপনার ইউএসএ ইউক্রেনের সাথে যে খনিজ সম্পদ চুক্তিটা করলো, সেখানে ইউক্রেন সারা জীবন তাদের খনিজ সম্পদের আয়ের 50% ইউএসএকে দিয়ে যাবে। আপনি তো সবার আগে এটা দিবেন, ঠিক না, উদাহরণ। কিন্তু আপনি উদাহরণ রাশিয়াকে টানতেছেন, তার উপর হচ্ছে যেটার হচ্ছে ভ্যালিড কোনো সোর্স নাই। কিন্তু ট্রাম্প যে কাজটা করছে, যেভাবে হচ্ছে বাধ্য করছে ইউক্রেনকে চুক্তিটা করতে, সেটা তো আরও বেশি নির্লজ্জ এবং নির্মম ছিল। এবং এই মজার ব্যাপার হচ্ছে এটা সিন্ডিকেটের আর্টিকেল, তো সিন্ডিকেট দেখেন ওরা হচ্ছে সবচেয়ে বেশি আপনার কর্পোরেট ক্রিমিনাল এবং ইন্টেলেকচুয়াল ক্রিমিনাল হচ্ছে ওরা। ওরা দেখতেছে যে এখানে ইউএসএ সবচেয়ে বড় ক্রিমিনাল, কিন্তু ওরা সামহাও ইউএস থেকে পাশ কাটায়। আপনি উদাহরণগুলো দেখেন, আরও কিছু উদাহরণ দিচ্ছে। দেখেন চীনের পরিস্থিতি আরও গঠনতান্ত্রিক বেছে নিয়েছে। তারা শান্তিরক্ষী মিশনের মাধ্যমে বড় অবদান, শান্তিরক্ষী মিশনের মাধ্যমে ফায়দা নিচ্ছে। এছাড়া দেখেন তুরস্ক, মিশর, আপনার হচ্ছে ইউএই, ইরান, সৌদি আরব, মানে সবগুলো দেশ যারা হচ্ছে মূলত ইস্ট কেন্দ্রিক, তাদেরকে তাদের খারাপ কাজটা হচ্ছে শো করা ট্রাই করতেছে সিন্ডিকেট। কিন্তু ওদিকে ইউএসএ যে আপনার বা ফ্রান্স যে কাজটা করছে, বুর্কিনা ফাসোকে সবচেয়ে বেশি আপনার শোষণ করছে ফ্রান্স, কিংবা জিবুতিকে, সরি আপনার হচ্ছে দেশটার নাম মাথায় আসতেছে না, কয়েকদিন আগে বিপ্লব হলো, গত বছর সম্ভবত বিদ্রোহ হলো এবং ফ্রান্সকে বের করে দিছে। ঠিক মাথায় আসতেছে না। দেখেন সেই দেশটাকে পুরোপুরি শোষণ করতে হচ্ছে ফ্রান্স। তো ইউরোপ কিংবা ইউএসএ শোষণ করলে সিন্ডিকেটে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে ইস্ট শোষণ করতে পারবে না। যাই হোক, এখন হচ্ছে বিশ্বজুড়ে হচ্ছে আপনার দাতা দেশগুলোর সহায়তা কমাচ্ছে, আর পশ্চিমা দেশগুলো হচ্ছে আপনার মিলিটারির দিকে বেশি আগাচ্ছে আর কি। যাই হোক, এসে বড় দেশগুলোকে সামরিক ব্যয় বাড়াতে বলছে যুক্তরাষ্ট্র, কারণ সামরিক ব্যয় বাড়াইলে হচ্ছে ইউএসএ থেকে হচ্ছে আপনার অস্ত্র কিনবে, এটাই হচ্ছে মেন ইস্যু তাদের। ইন্টারন্যাশনাল তেমন কিছু নাই। রাখাইনের সংঘর্ষে জান্তা বাহিনীর জেনারেল নিহত হয়েছে। আচ্ছা, এই পেজগুলোতে তেমন কিছু নেই। আমরা দেখি বাণিজ্য, ভ্যাট দ্বিগুণ হচ্ছে, দাম বাড়বে ওয়ান টাইম প্লাস্টিকের। দেখেন আপনি এটা ইউজেস কমাইতে গিয়ে আপনি ধরেন ভ্যাট বসায় দিলেন, আচ্ছা বললাম ভালো একটা কনসেপ্ট, কিন্তু কথা হচ্ছে আপনি ধরেন ভ্যাট বসায় দাম বাড়ালেন 5 টাকা, এখন আপনি যাচ্ছেন মানুষ এটা কিনবে না, তো মানুষ কিনবে এটা কি? মানে আপনি প্লাস্টিকের অ্যাগেনস্টে তো একটা আমার একটা রিপ্লেসমেন্ট এনে দেন। দেখেন কেন বাংলাদেশের সমস্যা, এবং ওই যারা এখন ডিসিশন নিচ্ছে ওরা তো বড় বড় কথা বলে এনজিও চালাই, তো ওদের সমস্যা, ওরাও সেম লুপে আটকায় গেছে। ধরুন আপনি চাচ্ছেন এই প্রোডাক্ট ইউজ করতে দিবেন না, আচ্ছা তাহলে এই প্রোডাক্টের দাম বাড়াইছেন, আচ্ছা এই প্রোডাক্টের দাম বাড়াইলে কি এই প্রোডাক্ট মানুষ কিনবে না, এমন কোনো কথা আছে? এখন এই প্রোডাক্ট আপনি ইউজ না করলে ইউজ করবেন কোনটা? তাহলে বি প্রোডাক্ট, তাহলে বি প্রোডাক্টটা তো মানুষকে বুঝিয়ে দিতে হবে যে এই প্রোডাক্ট ইউজ না করে বি প্রোডাক্ট ইউজ করবেন, এই প্রোডাক্ট পরিবেশের জন্য খারাপ, এই প্রোডাক্টের দাম বেশি, এটা ইউজ করা যাবে না। দাম বাড়ায় দিলে মানুষ এ বাদ দিবে না। যদি বি বাজারে অ্যাভেলেবেল থাকে, আপনি বি বাজারে অ্যাভেলেবেল না করে এর দাম 500 টাকা করলে মানুষ এই ইউজ করবে, এটা হচ্ছে মানে মেকানিজম আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যারা বড় বড় কথা বলতো, হ্যাঁ এনজিওর মালিক যারা আর কি, তারাও হচ্ছে এখন ক্ষমতা পেয়েও আলটিমেটলি হচ্ছে সে আগের পথে হাঁটতেছে। আইএফআইসি ব্যাংক গত ফিসকাল ইয়ারে হচ্ছে 121 কোটি টাকা লোকসান দিয়েছে। শেষ পেজে দেখি আমরা, যুদ্ধ বিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারত। 4 দিন ধরে চিকিৎসা সেবা বন্ধ, চিকিৎসক, নার্স, কর্মচারীরা গতকালও কাজে যান নাই। জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে আলোচনায় ফল আসে নাই। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।